আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসী সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আপিল বিভাগের রায় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর। আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে দিবসটি। শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিচ্ছে বাংলাদেশ। 4 দিনের প্রদর্শনীতে যোগ দিতে চট্টগ্রাম ত্যাগ করল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। বন্দরনগরী চট্টগ্রামে শব্দদূষণে নাকাল সাধারণ মানুষ, আইনের যথাযথ প্রয়োগের আহ্বান মনোরোগ চিকিৎসকদের। গাজায় যুদ্ধবিরতির মধ্যে আবারও ইসরায়েলের হামলা, 28 ফিলিস্তিনির প্রাণহানি, আহত 77 জন। এবং মিরপুর টেস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্স। দ্বিতীয় দিন শেষে টাইগারদের বিপক্ষে প্রথম ইনিংসে 378 রানে পিছিয়ে আইরিশরা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন এবং মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম সচিবালয় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। তিনি বলেন, এখন থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ এবং স্থানান্তর, সেই সাথে আদালতের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা সুপ্রিম কোর্ট সচিবালয়ের উপর ন্যস্ত থাকবে। তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশ পরবর্তী 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে প্রণয়ন করা হবে। ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশগ্রহণকারী সকল দল এটাতে সম্মত হয়েছে। সকল দল এটাতে একমত যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিম কোর্টের একটা পৃথক সচিবালয় রাখবে। তো পৃথক সচিবালয়ের একটা আইনের নীতিগত অনুমোদন আমরা এর আগে একটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে করেছিলাম। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে প্রচণ্ডভাবে আমরা দেখেছি নিম্ন আদালতে যারা বিচারক থাকতেন তাদেরকে আইন মন্ত্রণালয় কন্ট্রোল করত। আইন মন্ত্রণালয়ের ইচ্ছায় নিম্ন আদালতের বিচারকরা জামিন দিবেন কি দিবেন না, সাজা দিবেন কি দিবেন না, এই ধরনের সিদ্ধান্ত নিতেন। এমন অনেক অভিযোগ আমরা শুনতাম, এমন অনেক কিছু আমরা দেখতাম। তো এই অবস্থার অবসান ঘটবে। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখাশোনা করবে। আমরা বিধান রেখেছি সচিবালয় সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। আশা করছি আমরা উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ কার্যকর হয়ে যাবে, গঠন করা হয়ে যাবে। এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সম্পূর্ণভাবে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে।
সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে পুনর্বহালের রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, তার পরের জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই রায় দেন। 2011 সালে ত্রয়োদশ সংশোধনীতে যুক্ত করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রিপোর্ট আরেফিন মাসুদের। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, যার মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। 2014, 18 আর 24-এর নির্বাচন এর জ্বলন্ত প্রমাণ। 24-এর 5 আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর সর্বোচ্চ আদালতে আবারও উঠে আসে বিষয়টি। এরই ধারাবাহিকতায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবায়ন হচ্ছে না এই ব্যবস্থা, জানালেন আইনজীবীরা। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি হলো প্রসপেক্টিভ। এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে। রায়ে সন্তুষ্ট হয়ে আপিলকারী এবং আপিলকারীর পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। ডেমোক্রেসি, ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এগুলো হলো ইনসেপারেবল টুইন। একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না। একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না, কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার। এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয়, অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয়। আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ বাংলাদেশে গত 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল, তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে। এবং এই রায় এত বাজে একটা রায় ছিল, এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল এবং এটা এমন একটা রায় যার চেয়ে খারাপ রায় আর লেখা সম্ভব নয় বলে আমার মনে হয়। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। রায়ে সন্তোষ প্রকাশ করেন এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে যে বিধানগুলো প্রণীত ছিল, সেই বিধানগুলো পরবর্তীতে আমরা নতুন সংসদে সংবিধান সংস্কার সভা গঠিত হলে সেখানে জুলাই সনদ, জাতীয় সনদের যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধানগুলো প্রণয়ন করব ইনশাআল্লাহ। এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল এই রায়ের মধ্য দিয়ে। বলেন, ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত বলেই আগে রায় বাতিল করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে 1996 সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসাবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে, কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের বেসিসে। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে
নিজের ভোট নিজে দিতে পারবেন, দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি, তার একটা কারণ আমরা বলেছিলাম এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধির 219 ধারায় অপরাধ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে গণতন্ত্রের স্বার্থে এই রায় নিয়ে আর রিভিউয়ের সুযোগ নেই। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 হত্যাকাণ্ডে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী পুলিশের এসআই শেখ আফজালুল হকের জেরা শেষ হয়েছে। পরবর্তী শুনানি 26 নভেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ সকালে রাজসাক্ষীর জেরা শুরু হয়। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। রাজসাক্ষী পুলিশের এসআই শেখ আফজালুল হককে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গতকাল তার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। জবানবন্দিতে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন এসআই আফজালুল হক। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্য সহ সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের সাথে একত্রে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও 3 বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় প্রধান উপদেষ্টা 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 21 নভেম্বর বিকেল 4টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঢাকা ছাড়াও বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনা সেনানিবাস অথবা ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌজাহাজ ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজসমূহ 21 নভেম্বর দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটে অবস্থান অথবা নোঙর করবে। দিবসটি উপলক্ষে 21 নভেম্বর বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিক, বিশেষ করে ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড়াও সশস্ত্র বাহিনীর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদ আয়োজিত ক্রান্তিকালের ত্রাণকর্তা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিষদের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিত্বে সভায় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আদালতের রায়ে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে তা বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামের অর্জন বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকারের পুরো প্রবর্তনের ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাই। এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমরা অনেক প্রাণ দিয়েছি। আমরা আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, পঙ্গু হয়েছে। এগুলো তার ফিরিয়ে দেওয়া যাবে না। কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে। বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে। এটাই বাংলাদেশের মানুষের চাহিদা। যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির মাঝে গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় আরও 28 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। ইসরায়েলের এই হামলাকে গত মাসে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র সমর্থিত অস্ত্রবিরতির অন্যতম বড় লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বুধবারের ইসরায়েলি বোমা বর্ষণে আরও অন্তত 77 জন ফিলিস্তিনি আহত হয়েছে। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি হামলা 3টি নির্দিষ্ট স্থানে চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের নিকটবর্তী আল মাওয়াশি এলাকা। ইসরায়েল সুজাইয়া এলাকার একটি জংশনে হামলা চালায়, যেখানে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল। এছাড়া জাইতুন এলাকার একটি ভবনে হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে, যাদের মধ্যে একটি পুরো পরিবারও রয়েছে। 2025 সালের 10 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রায় 400টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এক বিবৃতিতে গাজার আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় 279 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। একই সময়ে অন্তত 652 জন আহত হয়েছে এবং আরও 35 জন গাজাবাসীকে অবৈধভাবে আটক করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে ইসরায়েলের কর্মকাণ্ড এই অঞ্চলে স্থিতিশীলতার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে। তারা মধ্যস্থতাকারী দেশগুলোকে ইসরায়েলি সরকারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান। ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর 900-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তারা আটকে পড়া 170 পর্বতারোহীর নিরাপদ প্রত্যাবর্তনে ব্যবস্থাও নিয়েছে বলে জানিয়েছে। পর্বতারোহীরা রাতভর ওই আগ্নেয়গিরির পাদদেশে একটি হ্রদের ধারে ক্যাম্পিং এলাকায় আটকে পড়েছিলেন। জাভা দ্বীপে অবস্থিত সেমেরুতে বুধবার 10 বার অগ্ন্যুৎপাতে বিপুল পরিমাণ ছাই উদ্গীরণের পাশাপাশি লাভা ও পাথর 13 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছায়, যেখানে সতর্কতার মাত্রা এখনও সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 2021 সালের ডিসেম্বরে এই আগ্নেয়গিরির সর্বশেষ বড় অগ্ন্যুৎপাত অন্তত 51 জনের প্রাণ কেড়ে নিয়েছিল। ছাইয়ে ঢাকা পড়েছিল আশেপাশের গ্রামগুলো। ইন্দোনেশিয়ায় এখন যে 130টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে তার মধ্যে 3676 মিটার উঁচু মাউন্ট সেমেরু একটি। প্যাসিফিক রিং অফ ফায়ার নামক এলাকার মধ্যে পড়ায় ইন্দোনেশিয়ায় নিয়মিত ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত দেখা যায়। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30 শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তাই শেষ মুহূর্তে ব্যাপক সমঝোতার ভিত্তিতে একটি চুক্তির ঘোষণা দিতে জোর চেষ্টা চালাচ্ছে সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিল। এজন্য গত সোমবার থেকে তারা বিভিন্ন পক্ষ ও গোষ্ঠীর সঙ্গে পুরোদমে আলোচনা শুরু করেছে। এবারের চুক্তি 2 ধাপে করার পরিকল্পনার কথা জানিয়েছে ব্রাজিল। 10 নভেম্বর থেকে আমাজন নদীর মুখের কাছের বেলেম শহরে শুরু হওয়া COP30-র মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবেলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা। কিন্তু
জীবাশ্ম জ্বালানির মতো গ্রিনহাউস গ্যাসের অন্যতম প্রধান উৎস নিয়ে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। 2026 সালে জলবায়ু সম্মেলন COP31-এর আয়োজক দেশ হতে যাচ্ছে তুরস্ক। আবারও দেশের খবর। শ্রীলঙ্কান নৌবাহিনীর 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে কলম্বোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী 27 নভেম্বর হতে 30 নভেম্বর এই ফ্লিট রিভিউ চলবে। এখানে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ে প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং নৌবাহিনীর জাহাজসমূহ অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে অংশ নিতে সকালে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয়। এ উপলক্ষে সকালে চট্টগ্রাম বন্দরে নেভাল বার্থে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ মইনুল হাসান। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা বৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয়ের অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে 29 জন কর্মকর্তা সহ মোট 150 জন নৌ সদস্য কলম্বো যাচ্ছেন। নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এর মধ্য দিয়ে অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার ও অবৈধ মৎস্য আহরণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। বিগত বছরগুলোতেও বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিয়ে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে, যা বহির্বিশ্বের কাছে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রধান অতিথির বক্তব্যে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল বলেন, বাংলাদেশ নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়া সহ নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে। বিভিন্ন বন্ধুপ্রতিম দেশে সফর করে থাকে। এরই ধারাবাহিকতায় বানুজা প্রত্যয় আজ ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2025 যোগদানের উদ্দেশ্যে শ্রীলঙ্কা গমন করবে। এই সুদীর্ঘ যাত্রায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্দেশ্য কূটনৈতিক ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে, বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ উপস্থিতি তথা পতাকা প্রদর্শন এবং প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকদের কার্যকরী প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করা। এই সফরে বানুজা প্রত্যয় প্রায় 2800 নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করবে। আমি আশা করি এই সফরে দেশের জন্য সুনাম এবং মর্যাদা বয়ে আনবেন। আন্তর্জাতিক ফ্লিট রিভিউ শেষে জাহাজটি আগামী 5 ডিসেম্বর চট্টগ্রামে ফিরে আসার কথা রয়েছে। নাগরিক জীবনে শব্দদূষণ এক বিড়ম্বনার নাম। সড়কে নামলে শত শত গাড়ির হাইড্রোলিক হর্নের আওয়াজ, ইঞ্জিনের ভয়ার্ত গর্জন চারপাশে এক অসহনীয় পরিবেশ সৃষ্টি করে। রয়েছে কলকারখানার শব্দদূষণ, ট্রেনের হুইসেল, শব্দদূষণ, ভয়াবহ নগর জীবন। এতে অসুস্থ মানুষের পাশাপাশি সুস্থ মানুষও দিন দিন মানসিক ও শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছে। তেমনি হৃদরোগ সহ অন্যান্য রোগীদের জন্য অনেক সময় জীবন মৃত্যুর সংকট তৈরি করছে। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। উচ্চ শব্দ কিংবা বিকট আওয়াজ দুঃসহ নাগরিক জীবনের সঙ্গী। অনেক সময় বাসা বাড়িতেও টেকা দেয়। বাসা থেকে বের হলে তো কথাই নেই। অলিগলি থেকে মূল সড়ক, সর্বত্র গাড়ির ইঞ্জিনের অসহনীয় আওয়াজ কিংবা হাইড্রোলিক হর্নের বিকট চিৎকার। যানজটের মধ্যে শত শত গাড়ির হর্নের শব্দ এক নারকীয় পরিবেশ তৈরি করে, যা জনজীবনকে দিন দিন অসহনীয় করে তুলছে। আমরা সাধারণত যখন বাসা থেকে বের হই, বাসে যাই বা অফিসে যাই, তখন আমরা দেখি সাধারণত একটা গাড়ি আরেকটা গাড়ির সামনে কোনো একটা কারণে দাঁড়াইছে, তাও অনবরত দেখা যায়। আর একটা পিছনের গাড়ি থেকে ড্রাইভাররা অনবরত হর্ন দিয়ে আছে, ওর হর্ন দেওয়ার কোনো প্রয়োজনই নাই। প্রাইভেট কার পর্যন্ত এখন প্রতি লাইনে লাইনে গাড়ি আছে, সামনে মানুষ আছে, হুদায় হর্ন দিতেই থাকে। 4টা পর্যন্ত ক্লাস করার পরে যদি এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয়, তার উপর যদি শব্দ দূষণটা এত বেশি প্রভাব ফেলে যে বাসায় গিয়ে আর নিজেকে পড়ালেখার জন্য স্টেবল রাখা একদমই পড়ে না। আমার হচ্ছে মাইগ্রেনের সমস্যা আছে। মাইগ্রেনের সমস্যার কারণে মাথা ধরাটা আরও বেশি উঠে যায়। নিজের স্বার্থটা চিন্তা করে আমরা যা ইচ্ছে করি, কিন্তু আরেকজনের স্বার্থ, আরেকজনের
ক্ষতি হচ্ছে কি ভালো হচ্ছে ওইটা আমরা চিন্তা করি না। বাসাবাড়ির মধ্যে অনেকে অসুস্থ রোগী থাকতে পারে, অনেক কিছু হইতে পারে। যেমন সামনে 31 ডিসেম্বর আসতেছে, সরকার ঠিকই মানা করবে বাজি ফোড়াবেন না, কিন্তু কি আমরা ঠিকই বাজি ফোড়াবো। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন শব্দ দূষণের কারণে সুস্থ মানুষও ধীরে ধীরে অসুস্থ হয়ে ওঠে। প্রথমে মানসিক সমস্যা দেখা দেওয়ার পর ভয়াবহ স্বাস্থ্য সংকট সৃষ্টি করছে শব্দ দূষণ। এর বিরুদ্ধে আইনের প্রয়োগের পাশাপাশি শব্দ দূষণ সহ নাগরিক বিড়ম্বনা এড়িয়ে চলার আহ্বান চিকিৎসকদের। নয়েজ বা হচ্ছে এরকম হাই নয়েজ সিচুয়েশনে এনভায়রনমেন্টে থাকে তাদের এই হাইপার অ্যারোজাল বলি আমরা মেডিকেলের ভাষায়, ওই জিনিসটা আবার ভিভিড প্রবলি তারা ওই জিনিসটা আবার এক্সপিরিয়েন্স করতে থাকে, ওই ট্রমাটিক ইভেন্টটা। যারা আগে থেকে অ্যাংশাস পারসন, দুশ্চিন্তার রোগী, তাদের ওই এংজাইটিটা যেহেতু কর্টিসল লেভেল কন্টিনিউয়াসলি রাইজ থাকে, ওটা কমতে পারে না, সাউন্ডটা কন্টিনিউয়াসলি থাকে, সেটা আমাদের শারীরিক এবং মানসিক দুটার জন্যই ক্ষতিকর। আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হওয়ার কারণে আমাদের কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়, যেমন কর্টিসল লেভেল বেড়ে যায়, অ্যাড্রিনালিন লেভেল বেড়ে যায়, এরপরে হচ্ছে আমাদের হার্ট রেট বেড়ে যায়, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। এইসব কারণে আমাদের কিছু শারীরিক এবং মানসিক ইমব্যালেন্স হয়। তবে হৃদরোগীদের জন্য শুধু হাইড্রোলিক হর্ন নয়, সব ধরনের মাত্রা অতিরিক্ত আওয়াজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উচ্চ শব্দের সংস্পর্শে থাকলে মানসিক চাপ, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি আরও বাড়ায়। উচ্চ শব্দে হৃদরোগীর হার্ট ফেলিওরের সম্ভাবনাও বেড়ে যায়। হৃদরোগীরা তো বিশেষ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, ওদের হার্টের ফাংশন কম্প্রোমাইজ থাকে, ওদের কারো কারো হার্টে ব্লক থাকে, এবং এখানে যারা আসে হাসপাতালে ওদের সাধারণত আনস্টেবল থাকে, ওদের হার্টে যে ব্লক এগুলি হঠাৎ করে আনস্টেবল হয়ে হয় হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকে বিভিন্ন ধরনের আছে, এস্টেলভেটেড, এমআই, নন এস্টেলভেটেড, কেউ হার্ট ফেলিয়ারের রোগী থাকে এখানে। তাই এদের ক্ষেত্রে এই ক্ষতিকরটা প্রভাবটা আরও বেশি হবে। ওদের স্ট্রেসে গেলে ওদের ছোটো অ্যাটাক থেকে বড় অ্যাটাক হয়ে যেতে পারে, এবং ওদের হার্টবিট বেড়ে গেলে হার্ট ফেলিয়ারের আরও খারাপ পরিস্থিতিতে চলে যেতে পারে। এই জন্য যে কোনো উন্নত বিশ্বেই বিশেষ করে হৃদরোগের আশেপাশে তো কোনো ধরনের নয়েজ থাকা উচিত না আর কি। ইলেকট্রিক হর্নও ক্ষতিকর, কিন্তু অনেক বেশি ক্ষতি হচ্ছে হাইড্রোলিক হর্ন থাকলে আর কি। শব্দ দূষণের নিয়ন্ত্রণে পরিবেশ চট্টগ্রাম মহানগর কার্যালয় সর্বদা সচেতন রয়েছে এবং সকলকে সামগ্রিকভাবে সচেতনতার আওতায় নিয়ে আসতেছে। কারণ শব্দ দূষণ হলে আমাদের সকলেরই ক্ষতি, আমাদের শারীরিকভাবেও ক্ষতি, মানসিকভাবেও আমরা বিপর্যস্ত হয়ে যাব। আমরা চাই সকলে সচেতন হয়ে নগরীকে একটি সুন্দর এবং শান্ত রেখে আমরা যাতে ভালো বসবাসের যোগ্য একটা নগর গড়ে তুলতে পারি। আমরা যে মোবাইল কোড করা হয়েছিল গাড়ি, এগুলো 110, 100, 115 ছিল, কিন্তু নিয়ম ছিল 85 থাকবে। মানে এগুলো হাইড্রোলিক হর্ন সর্বদাই 100-র উপরে থাকে। আমরা এগুলো জব্দ করছি, হাইড্রোলিক হর্ন গাড়ি থেকে খুলে আমরা জব্দ করে ফেলছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 60 ডেসিবলের অধিক মাত্রার শব্দে বেশিক্ষণ থাকলে শ্রবণে সমস্যা তৈরি করে। মানুষের সহনীয় মাত্রা 40 ডেসিবল, কিন্তু কোনো কোনো ইঞ্জিন গাড়ির হাইড্রোলিক হর্নের শব্দের মাত্রা 120 ডেসিবলের বেশি। 2017 সালে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করা হলেও দেশে আইন মেনে চলা বা প্রয়োগে বিশেষ কোনো গরজ নেই। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ সপ্তাহের শেষ দিনের সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেলেও সিএসসি 30-এর সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,642.13, যা গতকালের চেয়ে শতকরা 0.0052 ভাগ বেশি। অপরদিকে সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,167.57, যা গতকালের চেয়ে শতকরা 0.03 ভাগ কম। আজ 177টি কোম্পানির 18,98,585টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 7,38,23,000 টাকারও বেশি। এর মধ্যে 87টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 65টির কমেছে এবং 25টির দাম অপরিবর্তিত রয়েছে। এরপর আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৬টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৮ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ১টা ৩ মিনিটে, জোয়ার সকাল ৭টা ৪৭ মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর ১টা ২৩ মিনিটে এবং জোয়ার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে।